CHO and Nursing Officer Special MCQ Session आज के Day 6 Special MCQ Session है जो अपकमिंग एग्जाम CHO এবং Nursing Officer যেটা NHM এর আন্ডারে এবং যেটা গভর্নমেন্টের আন্ডারে আছে যদিও এখন এটা ডিক্লারেশন হয়নি সবগুলোর জন্যই স্পেশাল সেশন স্পেশাল এমসিকিউ সেশন আজকে ডে 6 ট্রাই করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন কভার করা উইথ ডিটেইলস এক্সপ্লেনেশন তো চলো আজকে আমরা ডে 6 স্টার্ট করি কি কি কোশ্চেন আছে কোশ্চেনগুলো প্রথমে যখন স্ক্রিনে আসে কোশ্চেনগুলো অ্যাট লিস্ট 2 টাইম রিড করো তারপরে আনসার করার ট্রাই করো মানে এখন থেকে প্র্যাকটিস করলে পরে এক্সামের মধ্যে আর কোনো প্রবলেম হবে না তো কোশ্চেন সবসময় যখনই কোশ্চেন আসে যদি জানা থাকে ঠিক আছে যদি জানা না থাকে তো ইলিমিনেট করো ইলিমিনেশন টেকনিক সবচেয়ে বেস্ট টেকনিক কোশ্চেন আনসার কারেকশনের মানে রাইট করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট টেকনিক ইলিমিনেশন টেকনিক চারটা অপশন থাকে ইলিমিনেট করো চারটা থেকে তিনটা আনো 75% তারপরে 50 তারপরে কনফার্ম যেটা ওটা আনসার করো First question, zygote period 0 to 2 weeks, 0 to 3 weeks, 0 to 4 weeks, 0 to 1 weeks. Answer কি হবে? Zygote তো একটা থাকে ওজেনেসিস আর একটা থাকে স্পারমাটোজেনেসিস ওজেনেসিস के फॉर्मेशन ऑफ ovum spermatogenesis same formation of sperm ঠিক আছে ওজেনেসিস আর স্পারমাটোজেনেসিস তো যখন ফার্টিলাইজেশন হয় তখন কি হয় একটা ওভাম আর একটা স্পার্ম ফার্টিলাইজেশন হয় এই প্রসেসটা কি ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশনের পরে কি হয় জাইগোট নেক্সট কি আছে জাইগোট এমব্রায়ো নেক্সট ফিটাস তো জাইগোট কত 0 to 2 weeks embryo 3 to 8 weeks fetus 9 to till birth ঠিক আছে তো এটা হলো টোটাল পিরিয়ড হ্যাঁ 9 উইকস থেকে ফিটাস ক্যালকুলেশন করা হয় এখানে 9 উইকস থেকে এখানে কোন কোন জায়গায় আবার 8 উইকসও থাকে এগুলা মানে রং না 0 to 3 থাকে 0 to 3 থাকে এটাও কারেক্ট 0 to 2 থাকে এটাও কারেক্ট ঠিক আছে এমব্রায়ো 3 to 8 উইকস ফিটাস 9 to till birth একটা থাকে প্রিটার্ম একটা থাকে টার্ম আর একটা থাকে পোস্ট ম্যাচিউর পোস্ট টার্ম প্রিটার্ম কত প্রিটার্ম less than 37 weeks টার্ম 37 to 40 না 42 weeks আর পোস্ট টার্ম আফটার 42 উইকস ঠিক আছে
তো এখানে জাইগোট 0 to 2 weeks, এমব্রায়ো 3 to 8 weeks, ফিটাস 9 to till birth। এখানে আনসার কোনটা? জাইগোট পিরিয়ড 0 to 2 weeks না 3 weeks? 0 to 2 weeks, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে? ওপেন ভায়াল পলিসি ইজ অ্যাপ্লিকেবল ফর 4 to 6 hours, 28 days, 15 days, 30 days। কোনটা? 28 days। আমি জানি ম্যাক্সিমাম কনফিউশন ঠিক এই জায়গায় আর এই জায়গার মধ্যে, এটা তো রং। কোনটা? 28 শিওর। ওপেন ভায়াল পলিসি ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল অনলি ফর লিকুইড ফর্ম, ঠিক আছে। আর আরেকটা থাকে পাউডার ফর্ম, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। এটা তো ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল। তো এনআইএস শিডিউল, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুসারে যে ভ্যাকসিনগুলো লিকুইড ফর্মে থাকে শুধুমাত্র ওইগুলো ওপেন ভায়াল পলিসির আন্ডারে কাউন্ট করা হয়, ঠিক আছে। তো যে ভায়ালগুলো ওপেন ভায়াল পলিসির আন্ডারে থাকে ওই ভায়ালগুলো আমরা ম্যাক্সিমাম কত টাইম ইউজ করতে পারি? ম্যাক্সিমাম ইউজ আপ টু 28 days, ঠিক আছে। আর যেগুলা পাউডার ফর্মে থাকে, যেগুলো ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল না, এগুলো আমরা ম্যাক্সিমাম কত টাইম ইউজ করতে পারি? ইউজ আপ টু 4 to 6 hours, ঠিক আছে। তো ফার্স্ট প্রায়োরিটি কোনটা? 4 weeks, ঠিক আছে। কারণ মিনিমাম টাইম আমার যদি আমি মেনটেন করি ভ্যাকসিনের পোটেন্সিটা ঠিক থাকে, ঠিক আছে। তো দুইটা জিনিস, একটা লিকুইড ফর্মে থাকে। লিকুইড ফর্মে এখন আমার লিকুইড ফর্মে অনেক ভ্যাকসিনে থাকতে পারে, যেমন কি কি থাকে? ওপিভি থাকে, পেন্টা, রোটা, আইপিভি, ডিপিটি, হ্যাঁ। আর কি থাকে? এফআইপিভি, টিডি, ঠিক আছে। তো এই ভ্যাকসিনগুলো ওপেন ভায়াল পলিসির আন্ডারে ইনক্লুডেড, ঠিক আছে। ওপেন ভায়াল পলিসি যে ভ্যাকসিনগুলো, এখানে ওপেন ভায়াল পলিসির ক্ষেত্রে আমার একটা জিনিস, যখনই আমি কোনো ভায়াল ওপেন করি আমার কয়েকটা জিনিস মেনটেন করতে লাগে। যখন আমি ওপেন করি প্রথমে তার ডেট অফ এক্সপায়ারি ডেট, ফার্স্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড, যখন আমি ওপেন করি ঠিক এই জায়গাটার মধ্যে আমার ডেট অ্যান্ড টাইম, এই দুইটা জিনিস মেনশন করা দরকার। কেন মেনশন করা দরকার? আমি এখান থেকে তো এটা ক্যালকুলেট করবো না যে 28 days, যদি ডেটে না লেখা থাকে, যদি টাইমে না লেখা থাকে, আর একটা ভেনু মানে কোন জায়গায় আমি, কারণ ইমিউনাইজেশন সেশন ডিফারেন্ট জায়গায় হতে পারে। একটা আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, অঙ্গনওয়াড়ি সেন্টারে, ভিলেজ এরিয়াতে, স্পেশাল ক্যাম্প যদি কোনো জায়গা হয়, তো ভেনুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি যখন কোনো ভায়াল ওপেন করব, তো ফার্স্ট আমার ডেট অফ এক্সপায়ারিটা আমার চেক করা দরকার। নেক্সট, ভ্যাকসিনের ভায়ালের মধ্যে আমার এটা মেনশন করা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ 28 days আমি এখান থেকে বোঝাবো যে ভ্যাকসিনের ভায়ালের ওপেনিং টাইমটা কবে, ঠিক আছে। ওপেনিং টাইম অ্যান্ড ডেট, ঠিক আছে। আর কি চেক করা দরকার? এমন কিছু একটা আছে কি, ভিভিএম, ভ্যাকসিন ভায়াল মনিটর, ঠিক আছে। তো এগুলা সবগুলা চেক করার পরে তারপর আমি ভ্যাকসিনেশন সেশনের জন্য আমি ভ্যাকসিনগুলা
রেডি করবো, ঠিক আছে। আর যেগুলো পাউডার ফর্মে থাকে, কি কি থাকে পাউডার ফর্মে? হ্যাঁ, কি কি থাকে? বিসিজি থাকে, বিসিজি, বিসিজি আর এমআর আর জেই, ঠিক আছে। তো এগুলা কি থাকে? লিকুইড পাউডার ফর্মে থাকে, ঠিক আছে। এগুলা ডাইলিউট করতে লাগে, যেমন তো এটা ডাইলিউট নাম কি? বিসিজি, স্টেরাইল ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এমআর স্টেরাইল ওয়াটার, আর জেই ফসফেট বাফার। ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, যে ভ্যাকসিনের টাইম আমি যেগুলো ওপেন ভাইরাল পলিসির আন্ডার আসে না, এগুলো আমি ম্যাক্সিমাম 4 আওয়ার পর্যন্ত, ম্যাক্সিমাম 6 আওয়ার পর্যন্ত ইউজ করতে পারি, মিনিমাম 6 আওয়ার, 4 to 6 আওয়ার, ঠিক আছে। তো এগুলো নট অ্যাপ্লিকেবল পাউডার ফর্ম। তো আমার ইজি ভাবে যাতে মনে থাকে, একটা লিকুইড ফর্ম, একটা পাউডার ফর্ম, ঠিক আছে। তো এখানে কোশ্চেনের আনসার কোনটা? ওপেন ভাইরাল পলিসি ইজ অ্যাপ্লিকেবল ফর 4 to 6 আওয়ার্স, 28 ডেজ। কোনটা? 28 ডেজ। क्लियर? ओपन वायल पॉलिसी। चलो नेक्स्ट क्वेश्चन। क्वेश्चन क्या है? व्हाट इज द नॉर्मल कैपिलरी रिफिल टाइम? CRT, कैपिलरी रिफिल टाइम, कैपिलरी रिफिल टाइम CRT। नॉर्मल कत? नॉर्मल कैपिलरी रिफिल टाइम একটা অ্যাডাল্ট, একটা অ্যাডাল্টের কত? লেস দেন কত? 2 3 5 3, লেস দেন 3 সেকেন্ড। আর চিলড্রেন লেস দেন 2 সেকেন্ড। যদি কোনো কারণে এখানে যদি লেস দেন 2 আর লেস দেন 3 হয়, মানে মোর দেন 3 সেকেন্ড হয়, এটা কি ইন্ডিকেট করে? হ্যাঁ, ডিহাইড্রেশন ইন্ডিকেট করে, ঠিক আছে। আমরা ডিহাইড্রেশনের মধ্যে ক্যাপিলারি রিফিল টাইম চেক করি, ঠিক আছে। তো ইন্ডিকেট করে ডিহাইড্রেশন। ঠিক আছে, কিভাবে চেক করে ক্যাপিলারি রিফিল টাইম? ঠিক আছে, ফিঙ্গারের মধ্যে, ঠিক আছে। আমরা ঠিক এখানে ক্যাপিলারি রিফিল টাইমটা চেক করি, ঠিক আছে। এটা যদি নর্মাল পজিশন, এটা না, এটা তো স্কিন টার্গেট চেক করি। হ্যাঁ, ক্যাপিলারি রিফিল টাইম কিভাবে চেক করে? হ্যাঁ, ফিঙ্গারের নেলের মধ্যে, ঠিক আছে, প্রেস করার পরে যদি লেস দেন 3 সেকেন্ডে যদি এটা আবার পিঙ্ক কালার হয়, ঠিক আছে, কারণ বডির মধ্যে কি থাকে? অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। তো এখানে আমরা যখন নেলের মধ্যে যখন প্রেস করি, ঠিক আছে, 3 সেকেন্ড যদি মানে প্রেস করার পর যদি লেস দেন 3 সেকেন্ডের মধ্যে যেটা যদি নর্মাল হয়, তখন এটা ক্যাপিলারি রিফিল টাইম, ঠিক আছে, নর্মাল, ঠিক আছে। আর এটা কি? এটা কি ক্যাপিলারি রিফিল টাইম? এটা কি স্কিন টার্গেট, ঠিক আছে। আনসার কোনটা? হোয়াট ইজ দ্য নর্মাল ক্যাপিলারি রিফিল টাইম ইন চিলড্রেন? less than 3, more than 3, less than 3 সেকেন্ড, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট। কনসেপ্ট ক্লিয়ার তো না? মানে কোশ্চেনের সবগুলো কোশ্চেনের কনসেপ্ট ক্লিয়ার হতো না, মেইন কনসেপ্টটা ক্লিয়ার করো, ঠিক আছে। প্রতিটা কোশ্চেনে দেখো, প্রতিটা কোশ্চেনের এগেনস্টে আরো 3-4টা কোশ্চেন অ্যাড করা থাকে, ঠিক আছে। কিছু কিছু কোশ্চেন খুব ডিপলি পড়ানো হয়, যে টপিকগুলো, যে পার্টগুলো তোমাদের এক্সাম, শুধু এক্সাম না, দেখো এক্সাম ওরিয়েন্টেড কোনো কিছু, মানে শুধু যে এক্সামের জন্য পড়ানো এরকম না, এটা যাতে লাইফ টাইমের জন্য কাজে লাগে, ঠিক আছে। তো এগুলো এই জন্য এইভাবে প্রিপারেশন করা হয় বা এভাবে স্টাডি করানো, যাতে তোমাদের ফিউচারেও যখন জব লাইফে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে তোমাদের, যার কারণে এগুলো ডিপলি পড়ানো হয়। কিছু কিছু টপিক খুব ডিপলি পড়ানো হয়, যাতে তোমাদের ফিউচারও কাজে লাগে। আর কন্টেন্টগুলো যদি তোমাদের কাছে থাকে, কাজ করার সময় কন্টেন্টগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা কি? আচ্ছা, এটা তো প্রিভিয়াস কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ ভ্যাকসিন ইজ নট ইনক্লুডেড ইন মিশন ইন্দ্রধনুষ? মিশন ইন্দ্রধনুষ খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে, ঠিক আছে। মিশন ইন্দ্রধনুষ, টিউবারকুলোসিস, মিজেলস, মেনিনগোকক্কাল মেনিনজাইটিস, ডিপথেরিয়া। কি?
কি ভ্যাকসিন ইনক্লুড থাকে মিশন ইন্দ্রধনুষের আন্ডারে? 7 কালার 7 কিলার, ঠিক আছে, 7 কালার 7 কিলার, 7 কালার 7 কিলার। কি এটা কি, এটার মানে কি 7 কালার 7 কিলার? এটাও একটা এক্সামের কোশ্চেন। আচ্ছা, তো ইন্দ্রধনুষ কি? শুধু ইন্দ্রধনুষ, মিশন না, শুধু ইন্দ্রধনুষ। রেইনবো, তো রেইনবোতে কয়টা কালার থাকে? 7 কালার থাকে, ঠিক আছে, ওই কনসেপ্টটাই 7 কালার থাকে রেইনবো। ঠিক আছে, আর 7 কিলার কারণ এটার মধ্যে 7 কালার থাকে, 7 ভ্যাকসিন থাকে, আর 7 ভ্যাকসিন 7 ডিজিজ কিল করে, তো 7 কালার 7 কিলার। ঠিক আছে, তো মিশন ইন্দ্রধনুষ ফার্স্ট কবে লঞ্চ হয় ইন্ডিয়াতে? মিশন ইন্দ্রধনুষ কবে লঞ্চ হয়? ডিসেম্বর 2014, ঠিক আছে। আচ্ছা, তো মিশন ইন্দ্রধনুষ মেন অবজেক্টিভ কি? ইনক্রিজ coverage of immunization from 67% to 87% in 2014। প্রিভিয়াস মানে ইমিউনাইজেশন এ স্পেশাল ড্রাইভ শুরু হওয়ার আগে ভ্যাকসিনেশনের পার্সেন্টেজ ছিল অনলি 67%। ইন্দ্রধনুষ লঞ্চ করার পরে 67-87 এ কনভার্ট হয়, ঠিক আছে, কারণ এগুলা স্পেশাল ড্রাইভ, কিছু কিছু প্রোগ্রামে স্পেশাল ড্রাইভের পরে অনেক ইমপ্রুভ হয়, ঠিক আছে। আর কি আছে? মিশন ইন্দ্রধনুষ 7 কালার 7 কিলার, ঠিক আছে। মিশন ইন্দ্রধনুষ হওয়ার পরও মাত্র এটা 87% কমপ্লিট হয়। মিশন ইন্দ্রধনুষ কমপ্লিট হওয়ার পরে এটা বুস্ট আপ করার জন্য এটার পিছনে আবার আরেকটা প্রোগ্রাম শুরু করেন, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ, IMI, ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ। মিশন ইন্দ্রধনুষ IMI এক্সামের কোশ্চেন, IMI, ঠিক আছে। কবে লঞ্চ হয়? 2017, এটা 2014। এটার সেকেন্ড ফেজ শুরু হয় IMI 2.0 2018, ঠিক আছে। এগুলা সবগুলা স্পেশাল ড্রাইভ, একটা প্রোগ্রামের পিছনে আরেকটা প্রোগ্রাম লঞ্চ করে, কেন? এটা ইমিউনাইজেশন কভারেজ যাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কভার করা যায়, ঠিক আছে। তো ফার্স্ট লঞ্চ হয় মিশন ইন্দ্রধনুষ। এর আগে মিশন ইন্দ্রধনুষ ছিল না, নর্মালি ভ্যাকসিনেশন যেভাবে হয় এভাবে ভ্যাকসিনেশন হতো, বাট ভ্যাকসিনেশন হওয়া এখন তো ঠিক আছে, এখন তো রুরাল এরিয়াতে, ঠিক আছে, ভ্যাকসিনের অ্যাকসেপ্টেন্সটা ভালো, বাট আজ থেকে অনেক আগে মানে 2010, 12, 14 তখন এই ইমিউনাইজেশনের পার্সেন্টেজ অনেক কম থাকতো, কারণ ইমিউনাইজেশনের অ্যাকসেপ্টেন্সটা অনেক কম ছিল। স্পেশাল প্রোগ্রামগুলো হওয়ার পরে নর্মালি কি হতো, যেখানে হেলথ ইনস্টিটিউশন মানে যেখানে হেলথ সেট আপ আছে সেখানে ভ্যাকসিনেট করা হতো, বাট ম্যাক্সিমাম মানুষ গিয়ে ভ্যাকসিন আনাটা মানে ওদের চয়েস ছিল না, যার কারণে এই স্পেশাল প্রোগ্রামগুলো লঞ্চ হওয়ার পরে যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে তারা ভিলেজে ভিলেজে ভিজিট করে, স্পেশাল হেলথ ক্যাম্প করে ভ্যাকসিনেশন করে, ঠিক আছে। মিশন ইন্দ্রধনুষে এমন একটা কনসেপ্ট, স্পেশাল হেলথ ক্যাম্প করে ভ্যাকসিনেশন করার পরে তারপরে এটা অনেকটা ইমপ্রুভ হয়। এটা ইমপ্রুভ হওয়ার পরে এটা সাফিসিয়েন্ট না, তখন এটার পিছনে আবার আরেকটা প্রোগ্রাম শুরু করে, ইন্টেন্সিফাইড IMI, ঠিক আছে। IMI ফার্স্ট 2007 লঞ্চ হয়, এরপরে এটা আরো বুস্ট আপ করার জন্য IMI 2 লঞ্চ করেন, ঠিক আছে, 2018, ঠিক আছে। এবার এই যে মিশন ইন্দ্রধনুষের আন্ডারে টোটাল 7 ভ্যাকসিন ইনক্লুডেড, ঠিক আছে। কি আছে? মেরা DPT PTS, কি আছে? কি ভ্যাকসিন আছে এর মধ্যে?
measles, diphtheria, P, polio, T, TB কি BCG, H, হেপা বি। ঠিক আছে, ক্লিয়ার? বাট সবকিছু তো ঠিক আছে, এজ গ্রুপ কারা, এলিজিবল ক্রাইটেরিয়া আন্ডারে কারা? এখন যদি 5 বছর যদি একটা বাচ্চা আসে, এরা কি এর মধ্যে আছে মিশন নির্দেশনার মধ্যে? এজ গ্রুপ কত? আপ টু 2 ইয়ার্স, আন্ডার 2 ইয়ার্স অফ চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। ঠিক আছে, দুইটা এজ গ্রুপ। is under 2 years and pregnant women। ঠিক আছে, এই দুইটা গ্রুপ, একটা 2 ইয়ার্স আর একটা প্রেগনেন্ট ওমেন। ঠিক আছে, IMI মিশন ইন্দ্রধনুষ 7 কিলার 7 ডিজিজ। ঠিক আছে, মেরা ডিপিটি, পিটিএস, মিজেলস, ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস, পোলিও, বিসিজি মানে টিবি আর হেপাটাইটিস বি। ঠিক আছে, ক্লিয়ার? IMI মিশন ইন্দ্রধনুষ এক্সামিন ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ফার্স্ট কবে লঞ্চ হয়? 2024। ঠিক আছে, ক্লিয়ার? আনসার কোনটা? হুইচ ভ্যাকসিন ইজ নট ইনক্লুডেড ইন মিশন ইন্দ্রধনুষ? টিউবারকুলোসিস তো আছে, মিজেলস আছে, ডিপথেরিয়া, বাট মেনিনগোকক্কাল মেনিনজাইটিস। ক্লিয়ার? Next question. What is the full form of AEFI? সব সময় প্রবলেম কোন জায়গায় হয়? অ্যাডভার্স ইভেন্ট না এফেক্ট? কোনটা? অ্যাডভার্স এফেক্টস ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভান্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভান্স এফেক্টস ফর ইমিউনাইজেশন, অ্যাডভার্স ইভেন্টস ফর adverse events following immunization. কোনটা? শিওর? কনফার্ম? কনফিউজ? AEFI একটা ইম্পর্টেন্ট ইমিউনাইজেশন, একটা ইম্পর্টেন্ট পার্ট, একটা সিরিয়াস ম্যাটার। আর এটার মধ্যে যদি তুমি ইমিডিয়েট যদি অ্যাকশন না নাও তো সিরিয়াস কিছু হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, AEFI একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সিরিয়াস পার্ট। ঠিক আছে, কারণ AEFI কি, ইমিউনাইজেশনের পরে যদি কোনো রিঅ্যাকশন হয়, ঠিক আছে, এটা AEFI এর আন্ডারেই করা হয়, AEFI এর আন্ডারে কাউন্ট করা হয়। AEFI এর আন্ডারে 3টা ক্যাটাগরি থাকে, একটা থাকে মাইল্ড মানে মাইনর কেস, একটা থাকে সিরিয়াস, একটা থাকে সিভিয়ার, আর একটা থাকে সিরিয়াস। মাইল্ড, সিভিয়ার, সিরিয়াস 3টা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়। যে মানে বাচ্চার ভ্যাকসিনেশনের যে সাইড এফেক্টটা থাকে। ঠিক আছে, তো এটা কি কি থাকে চলো এটা নিয়ে ডিসকাস করি। ইম্পর্টেন্ট পার্ট সবাই একটু দেখো ভালো করে। ঠিক আছে, AEFI আচ্ছা, কি অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন। ঠিক আছে, তো এর আন্ডারে কি কি থাকে? এর আন্ডারে থাকে মাইনর বা মাইল্ড কেস, এটা থাকে সিভিয়ার, আর এটা থাকে সিরিয়াস কেস। ঠিক আছে, কি কি থাকে? মাইনর or mild, severe, আর এটা সিরিয়াস। কি কি থাকে মাইনর কেসে? কি কি থাকে? মাইনর কেসটা কমন, ভ্যাকসিনেশনের পরে এটা কমন। ঠিক আছে, কি কি থাকে? পেইন at the site, তারপরে
রেডনেস থাকে, সোয়েলিং, মাইল্ড ফিভার, কারেক্ট, বাস এগুলো কমন থাকে। ঠিক আছে, সিভিয়ার আন্ডারে কি কি থাকে? হ্যাঁ, হাই ফিভার, হাই ফিভার কত থাকে? হাই ফিভার মোর দেন 102 ডিগ্রি ফারেনহাইট। আর কি থাকে? অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন থাকে, অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন থাকে। আর কি থাকে? ভ্যাপ থাকে, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওমাইলাইটিস। ঠিক আছে, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, এটা পোলিও সাইড এফেক্ট, ভ্যাপটা পোলিও সাইড এফেক্ট। ঠিক আছে, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওমাইলাইটিস। ঠিক আছে, এগুলো থাকে সবগুলো সিভিয়ার কেসের ক্ষেত্রে। সিরিয়াস কেসের আন্ডারে কি কি থাকে? সিরিয়াস কেসের আন্ডারে থাকে প্যারালাইসিস, প্যারালাইসিস, ডিসেবিলিটি, আর এটা কি দাম? ডেথ। ঠিক আছে, তো তুমি বলো কোনো বাচ্চার যদি রিঅ্যাকশন স্টার্ট হয়, ঠিক আছে, তো ইমিডিয়েটলি আমার ফার্স্ট স্টেজ থেকে তার ট্রিটমেন্ট স্টার্ট করা দরকার বা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। বাচ্চা যাতে মাইনর থেকে সিভিয়ারে কনভার্ট না হয়, সিভিয়ার থেকে যাতে সিরিয়াসে না যায়, তার জন্য ইমিডিয়েটলি আমার ট্রিটমেন্ট স্টার্ট করা দরকার। ঠিক আছে, তো ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি পরে আসছি, তার আগে এই জিনিসটা বোঝার ট্রাই করো। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্সিস, অ্যানাফাইল্যাক্সিস জিনিসটা কি? সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্সিসের আন্ডারে তিনটা সিস্টেম ইনভলভ থাকে, একটা রেসপিরেটরি, একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর একটা ইন্টিগুমেন্টারি সিস্টেম। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্সিস। অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন কি কি সিস্টেম ইনভলভ থাকে? রেসপিরেটরি, রেসপিরেটরি, রেসপিরেটরি আন্ডারে কি কি থাকে? রেসপিরেটরি আন্ডারে কি কি প্রবলেম হয়? ব্রিথিং ডিফিকাল্টি হয়। ঠিক আছে, উইজিং সাউন্ড, উইজিং সাউন্ড। আর কি কি থাকে? লাং সাউন্ড, গ্রান্টিং। ঠিক আছে, তিনটা সিস্টেম ইনভলভ থাকে। তিনটা সিস্টেমের মধ্যে ফার্স্ট সিস্টেম রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তো রেসপিরেটরি সিস্টেমের আন্ডারে ডিফিকাল্টি ইন ব্রিথিং থাকে, উইজিং সাউন্ড প্রেজেন্ট থাকে, অ্যাবনর্মাল লাং সাউন্ড, হ্যাঁ, গ্রান্টিং। ঠিক আছে, গ্রান্টিং মানে যখন বাচ্চা শ্বাস নেয় তখন খুব বড় বড় করে শ্বাস নেয়, আর যে নাক থাকে মানে এক্সেস, মানে যখন ব্রিথিং ডিফিকাল্টি ফোর্সফুলি যখন ব্রিথ করে, ফোর্সফুলি যখন ইন্সপায়ার করে তখন নাক যে থাকে নাকটা অনেকটা বড় হয়। ঠিক আছে, এটা গ্রান্টিং সাউন্ড। আর গড়গড় সাউন্ড হয়। ঠিক আছে, মানে ফোর্সফুলি যখন নেয় তখন এটা গ্রান্টিং সাউন্ড সাউন্ড হয়। ঠিক আছে, গ্রান্টিং সাউন্ড। ঠিক আছে, এটা রেসপিরেটরি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে নেক্সট কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এটার আন্ডারে কি কি আছে? লো বিপি, টেকিকার্ডিয়া। ঠিক আছে, পালপিটেশন, পালপিটেশন। ঠিক আছে, এই অ্যাবনর্মালিটিস গুলো দেখা যায়। ঠিক আছে, আর একটা আছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, ডার্মাটোলজিক্যাল প্রবলেম। ঠিক আছে, ডার্মাটোলজিক্যাল প্রবলেম আন্ডারে কি কি আছে? বলো, সায়ানোসিস, আর্টিকেরিয়া,
ইচিং, ঠিক আছে। তো সাইনোসিস হয় মানে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বাড়ে, ডিঅক্সিনেটের ব্লাডের পার্সেন্টেজ বাড়ে, অক্সিনেটের ব্লাডের পার্সেন্টেজ কমে, ব্লুইশ ডিসকালারেশন হয়। হ্যাঁ, আর আর্টিকেরিয়া কি, আর্টিকেরিয়া আর ইচিংটা কাছাকাছি, ইচিং মধ্যে সিভিয়ার ইচিং হয়, ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন হয়। হ্যাঁ, আর্টিকেরিয়া মানে ছোট ছোট ব্লিস্টার হয়, ঠিক আছে। তো এটা ডার্মাটোলজিক্যাল সিস্টেম আন্ডার। তো অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশনের মধ্যে তিনটা সিস্টেম ইনভলভ থাকে। এক্সামের কোশ্চেন কোন সিস্টেম ইনভলভ থাকে কোনটা থাকে না, ঠিক আছে, ক্লিয়ার। তো এগুলা কি, এটা এইএফআই এর তিনটা ক্যাটাগরি, একটা মাইনর, সিভিয়ার, সিরিয়াস, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। নেক্সট, যদি কোনো বাচ্চার যদি এমন কোনো অ্যাডভার্স এফেক্ট হয়, ঠিক আছে, অ্যাডভার্স এফেক্ট যদি হয় ইমিডিয়েটলি আমার তার ইন্টারভেনশন স্টার্ট করা দরকার, ঠিক আছে। তো এখানে দুইটা কিট বক্স রাখা হয়, একটা এইএফআই কিট বক্স আর একটা অ্যানাফাইলাক্সিস কিট বক্স, ঠিক আছে। দুইটা কিট বক্সের মধ্যে কি কি আছে, একটা এইএফআই কিট বক্স আর একটা অ্যানাফাইলাক্সিস কিট বক্স। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পোস্টিং হওয়ার পরে এই কিট বক্স গুলো কিন্তু ইমিউনাইজেশন সাইটে, ইমিউনাইজেশন পয়েন্টে কিন্তু এই দুইটা কিট বক্স কিন্তু রাখতে হবে, ঠিক আছে। কিট বক্সের আন্ডারে কি কি থাকে, এএফআই কিট বক্সের মধ্যে থাকে অ্যাড্রিনালিন, ইনজেকশন অ্যাড্রিনালিন, ইনজেকশন অ্যাড্রিনালিন। নেক্সট থাকে এনএস, ডেক্সট্রোজ 5%, ডেক্সট্রোজ 5%। নেক্সট থাকে সিরিঞ্জ, আইভি সেট, কটন বল, AEFI important, AEFI ফরম্যাট সবাই গ্রুপে দেখেছো। AEFI ফরম্যাট কয়টা পেজে থাকে, ফরম্যাট একটা পেজের ফরম্যাট থাকে, ঠিক আছে। AEFI ফরম্যাট এখানে দুইটা আছে, বাট এটা প্রথমটাই শুধু ইউজ করা হয় AEFI ফরম্যাট, ঠিক আছে। অ্যানাফাইলাক্সিস কিট বক্সে কি কি রাখা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাফাইলাক্সিস কিট বক্সে রাখা হয় ইনজেকশন एड्रेनालिन और एपिनेफ्रिन सेम কত 1:1000 কনসেন্ট্রেশন, ঠিক আছে। কয়টা 3 নং 3। নেক্সট কি, নেক্সট টিউবারকুলিন, টিউবারকুলিন সিরিঞ্জ উইদাউট নিডল, নিডলের দরকার নেই এখানে, কেন দরকার নেই এটাও বলছি। সিরিঞ্জ যদি না থাকে ইনসুলিন সিরিঞ্জ, ইনসুলিন 40 ইন্টারন্যাশনাল সিরিঞ্জ, ঠিক আছে। এরপরে নিডল, নিডল 24 or 25 গজ, ঠিক আছে, 1 ইঞ্চ 1 ইঞ্চ, ঠিক আছে। এগুলা সবগুলা তিনটা তিনটা করে 3, এটাও 3, এটাও 3, ঠিক আছে। ঠিক আছে, অ্যাড্রিনালিন অথবা এপিনেফ্রিন সেম জিনিস। এখানে অ্যাড্রিনালিন, হাইড্রোকর্টিসন, এখানে আরেকটা জিনিস রাখতে হয় হাইড্রোকর্ট, ইনজেকশন হাইড্রোকর্ট, কর্টিসন, ঠিক আছে। তো পোস্টিং পাওয়ার পরে তোমরা এইএফআই কিট আর অ্যানাফিলাক্সিস কিট সবাই সাজাতে পারবে, কিভাবে করতে লাগে
ঠিক আছে। একটা বক্সের মধ্যে, একটা প্লাস্টিক বক্সের মধ্যে এই সবগুলাই যা যা এখানে লেখা আছে এইএফআই কিট বক্স আর এনএফআই কিট বক্স দুইটা সেপারেট বক্সের মধ্যে সবগুলাই রেখে তারপর তার উপরে লেবেল করতে লাগবে, ঠিক আছে। তার এক্সপায়ারি ডেট, এগুলো এক্সপায়ারি ডেট আছে, এগুলো সবগুলো এক্সপায়ারি ডেট আছে, আইবি সেট সিরিজ এগুলো সবগুলো এক্সপায়ারি ডেট আছে, সিরিয়াল নাম্বার, তারপরে আইটেমস, তারপরে এক্সপায়ারি ডেট, ঠিক আছে। তারপরে আরেকটা কোয়ান্টিটি, কয়টা কয়টা করে কোয়ান্টিটি আছে, ঠিক আছে। বক্সের উপরে এগুলা একটা সেট করবে, আরেকটা অ্যানাফাইলাক্সিস কিট বক্স সেট করবে, ঠিক আছে। এইএফআই কখন আর অ্যানাফাইলাক্সিস কিট কখন, এটা যদি কোনো অ্যাডভার্স রিঅ্যাকশন হয় তখন এটা আমরা ইউজ করবো, ঠিক আছে, যাতে আমার তাড়াহুড়ো করতে না লাগে। সব একটা বক্সের মধ্যে শুধু অ্যানাফাইলাক্সিস পারপাস বা এএফআই পারপাস এগুলো থাকবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, ডোজ। ডোজটা একটা ইম্পর্টেন্ট, কারণ বাচ্চারা ডিফারেন্ট এজ গ্রুপ আছে, অ্যাডাল্টের আছে, ঠিক আছে। তো ডোজটা ইম্পর্টেন্ট এজ গ্রুপ অনুসারে, ঠিক আছে। কি কোশ্চেন? এটা নিডলের সাইজটা 1 ইঞ্চ, মানে 25-24 গজের নিডলের সাইজটাই 1 ইঞ্চ, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? চলো নেক্সট ডোজ চার্ট। অ্যাড্রিনালিন ডোজ চার্ট, ঠিক আছে। ডোজ চার্টের মধ্যে কারা কারা আছে? প্রথমে এজ গ্রুপ, তারপরে আমরা দুইটা সিরিঞ্জ আছে, আমরা যে কিট বক্সের মধ্যে দুইটা সিরিঞ্জ, একটা টিউবারকুলিন সিরিঞ্জ আর একটা কি ইনসুলিন সিরিঞ্জ, এটা 40, ঠিক আছে। এজ গ্রুপের মধ্যে 0 to 1 ইয়ার, 1 to 6 ইয়ার, 6 to 12 ইয়ার, 12 to 18 ইয়ার, আর ঠিক আছে। কতটুকু আমরা দিতে পারি? 0.05 ml, এটা ডাবল কত? 0.1 ml, এটা 0.2 ml, এটা 0.3 ml, এটা 0.5 ml। যদি আমরা টিউবারকুলিন সিরিঞ্জ ইউজ করি তখন অ্যাড্রিনালিনের ডোজটা ঠিক এভাবে যাবে এজ গ্রুপ অনুসারে। যদি আমার কাছে টিউবারকুলিন সিরিঞ্জ না থাকে, যদি আমার কাছে ইনসুলিন সিরিঞ্জ থাকে, তখন ডোজটা কতটুকু? 2 ইউনিট, 4 ইউনিট, 8 ইউনিট, 8 ইউনিট, দেন 12 ইউনিট, দেন 20 ইউনিট, ঠিক আছে। এটা হলো ডোজ চার্টটা, ঠিক আছে। এবার যে বাচ্চাই আছে, মানে ইমিউনাইজেশনের জন্য যে এজ গ্রুপে আছে, আমার এজ গ্রুপ অনুসারে যে সিরিঞ্জ থাকে আমি সেই সিরিঞ্জ অনুসারে যে অ্যাড্রিনালিন, ঠিক আছে, অ্যাড্রিনালিনের ডোজটা আমি দিতে পারবো, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অ্যাড্রিনালিন যদি তুমি একটা বাচ্চারা যদি কোনো মাইনর কমপ্লিকেশন বা সিভিয়ার যে কোনো কমপ্লিকেশন যদি তুমি 1 ডোজ বাচ্চারা দাও, তাতে কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। বরঞ্চ এটা ভালো হয়, যদি কোনো কমপ্লিকেশন থাকে এটা বাচ্চার লাইফ সেভ করে, ঠিক আছে। এমন না যে দিতে গিয়ে যদি আমার কোনো কিছু অসুবিধা না, এমন কিছু না। ইমিডিয়েটলি তুমি এটা দিয়ে তারপর রেফার করো, ঠিক আছে। যদি কোনো কমপ্লিকেশন স্টার্ট হয়, ওয়েট করার দরকার নেই। এই যে একটা ইনজেকশন বাচ্চার লাইফ সেভ করে, ঠিক আছে। আর না হয় কি হয়, বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপায়ার। তো
তো ইমিডিয়েটলি যদি কোনো রিয়াকশন হয়, অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হয়, আমরা জানি তিনটা সিস্টেমে অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হয়, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি আর ইন্টিগ্রামেটরি সিস্টেম। যে কোনো রিয়াকশন হোক, মাইনর হোক, ডেঞ্জার কমপ্লিকেশন হোক, যেটাই হোক, ইমিডিয়েটলি তুমি অ্যাড্রিনালিন ইনজেকশন পুশ করো, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই, এটা গাইডলাইনে এইভাবে লেখা আছে, ঠিক আছে? অ্যানাফাইল্যাক্সিস ইনজেকশন দিতে যে কেউ দিতে পারে, একটা এএনএম অ্যানাফাইল্যাক্সিস ইনজেকশন দিতে পারে, ঠিক আছে, যদি সে প্রপার ভাবে প্রোটোকল মেনটেন করে, ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এটা সাইট কোনটা? এই যে আমি অ্যাড্রিনালিন ইনজেকশন, এটা সাইট কোনটা? কোনটা? আইএম আর আইভি? ঠিক আছে, আইএম, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে, আমি একটা জিনিস, একটা ভিডিও তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাড্রিনালিন ইনজেকশন ইনজেক্ট করতে হয়, ফুল প্রসিডিওরটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট পার্ট, টোটাল 11 মিনিটের ভিডিওটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু তোমাদের নেক্সট জব লাইফে বা নেক্সট আপকামিং ডেস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, এই AEFI, ঠিক আছে? আচ্ছা, এটার আনসারটা কোনটা? এখানে অ্যাডভার্স এফেক্টস লেখা আছে, এফেক্টস না, ইভেন্টস, ঠিক আছে, বাট অ্যাডভান্স না, আনসার ফলোইং ইমিউনাইজেশন। এত পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? চলো একটু কনসেন্ট্রেশন সহ এর ভিডিওটা দেখো, কি আছে এখানে ট্রাই করো, ঠিক আছে? এটা তাহলে কমপ্লিট। চলো তোমরা ভিডিওটা একটু ভালোভাবে দেখো, এখানে AEFI নিয়ে ডিটেলসে ভিডিওটার মধ্যে দেওয়া আছে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন আমি ভিডিওটা ক্লাসের মধ্যে অ্যাড করলাম, এটা তোমাদের পরবর্তী সময় খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগবে। ভিডিওটা সবাই একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো কি কি আছে এটার মধ্যে। टीकाकरण संक्रमित बीमारियों से बच्चों को बचाने के लिए अति आवश्यक है, इसलिए बच्चों को टीका सही समय पर लगवाना अनिवार्य है। टीकाकरण बच्चों के लिए सुरक्षित है, लेकिन कभी-कभी टीकाकरण के पश्चात प्रतिकूल प्रभाव यानी AEFI हो सकते हैं, जैसे कुछ मामूली AEFI है, टीका लगने के स्थान पर लालीपन, सूजन और दर्द, हल्का बुखार, चिड़चिड़ापन और अस्वस्थता। कुछ AEFI गंभीर और दुर्लभ होते हैं, इनके लिए हमें तैयार रहना चाहिए। ऐसी एक गंभीर प्रतिक्रिया का नाम है एनाफिलैक्सिस। ये कहानी ऐसी एक घटना पर रखी गई है। कहानी मेडिकल अफसर द्वारा प्राथमिक स्वास्थ्य केंद्र में मासिक समीक्षा की है, जहां डॉक्टर साहिबा, लेडी हेल्थ विजिटर और सभी ANM एनाफिलैक्सिस पर चर्चा कर रही है। आइए देखते हैं आगे। आज की मासिक समीक्षा शुरू करने से पहले हम रश्मि का अभिनंदन करना चाहते हैं। पिछले हफ्ते रश्मि की सूझबूझ के कारण एनाफिलैक्सिस से एक बच्चे की जान बच गई। सही समय पर एड्रेनालिन इंजेक्शन देने से बच्चे की हालत में जल्द सुधार देखा गया। शाबाश रश्मि। रश्मि, क्या अपना अनुभव हम सभी के साथ साझा नहीं करोगे? क्यों नहीं सही करूंगी, बिल्कुल बताऊंगी। तो बताओ रश्मि, उस दिन क्या हुआ? उस दिन टीका लगाने के बाद मैंने हमेशा की तरह बच्चे की माँ और बच्चे को आधा घंटा वहीं रुकने को कहा, और फिर ये देखिए मेरे सूरज को क्या हो रहा है। अरे, इसका चेहरा तो पूरा सूज गया है, सांस लेने में भी दिक्कत हो रही है। अरे, मेरे बच्चे को क्या हो गया? घबराओ नहीं है, लगता है बच्चे को रिएक्शन हुआ है। अभी मैं इसके इंजेक्शन लगा देती हूँ, जिससे बच्चे की हालत में सुधार आ जाएगा, और फिर डॉक्टर को दिखा देंगे। मुझे वो एनाफिलैक्सिस के लक्षण जैसे लगे, तो फिर मैंने बिना देर किए एड्रेनालिन का एक डोज देने की तैयारी करनी शुरू कर दी। सबसे पहले मैंने एनाफिलैक्सिस किट से डोज चार्ट में देखकर बच्चे की आयु के अनुसार एड्रेनालिन का इंजेक्शन तैयार किया, और फिर मैंने बच्चे की जांघ के मध्य भाग के बाहरी हिस्से को साफ करके 90 डिग्री से सीधे मांसपेशियों पर इंजेक्शन लगा दिया। उसके बाद मैंने इसकी सूचना नजदीकी प्राथमिक स्वास्थ्य केंद्र के मेडिकल अफसर को दी और एम्बुलेंस भी बुलवा ली। Get up to that person's door for your first night booking. Download the Make My Trip app now. लो, एम्बुलेंस भी आ गई। बहन,
बच्चे को डॉक्टर को दिखा देना। मेरी प्राथमिक स्वास्थ्य केंद्र के मेडिकल अफसर से बात हो गई है और देखो बच्चे में थोड़ा सुधार भी आ रहा है। हाँ जी, आपका बहुत धन्यवाद, वरना मैं तो घबरा ही गई थी। माँ का अपने बच्चे के लिए घबराना तो लाजमी है। और फिर बच्चा स्वास्थ्य केंद्र पहुँच गया और डॉक्टर साहिबा की देखरेख में कुछ ही घंटों में वो ठीक भी हो गया। शाबाश रश्मि, तुमने एक समझदार एएनएम की तरह स्थिति संभाली। शाबाश। धन्यवाद मैडम जी। मैडम, ये एनाफिलैक्सिस क्या होता है? एनाफिलैक्सिस एक गंभीर एलर्जिक रिएक्शन है जो ज्यादातर श्वसन प्रणाली, हृदय और त्वचा प्रणाली को प्रभावित करता है। इसे समझना बहुत जरूरी है। मैडम, हम एनाफिलैक्सिस की पहचान कैसे कर सकते हैं? रेनू, एनाफिलैक्सिस के लक्षण टीके के कुछ मिनटों बाद से लेके 1-2 घंटों में देखे जा सकते हैं और ये तेजी से बढ़ते हैं। इसके लक्षण 3 प्रणालियों में दिखते हैं। पहला, श्वसन प्रणाली, जिसमें सांस लेने में दिक्कत होना, जीभ, होठों, गले के अंदर सूजन आना, सांस लेते समय सीटी की आवाज आना, सांस लेते समय छाती में गुड़गुड़ाहट की आवाज आना, जीभ, होठ, कान आदि नीले पड़ना देखा जाता है। दूसरा, ये हृदय प्रणाली को प्रभावित करता है, जिसके लक्षण हैं दिल की धड़कन तेज होना, ब्लड प्रेशर कम होना, बेहोश होना और चक्कर आना देखा गया है। और तीसरा, त्वचा प्रणाली पर इसके लक्षण दिखते हैं, जैसे शरीर पर खुजली होना, शरीर पर लालीपन होना, शरीर पर लाल चकत्ते होना, सूजन आना, खासकर चेहरे, होंठ, जीभ, पलकों आदि पर। एनाफिलैक्सिस बहुत जल्दी बढ़ता है, इसलिए बच्चे पर निगरानी रखना और उसे तुरंत इलाज मिलना बहुत जरूरी है। तभी तो लाभार्थियों को टीके के बाद 30 मिनट इंतजार करने को कहा जाता है कि अगर कोई लक्षण दिखे तो तुरंत कार्यवाही की जा सके। बिल्कुल सही कहा सुनीता। और इन 3 प्रणालियों में से किसी 2 प्रणालियों में एक लक्षण दिखे तो उसे एनाफिलैक्सिस के तौर पर लें और तुरंत बच्चे को आयु अनुसार एड्रेनालिन का एक डोज लगा दें। मैडम जी, एनाफिलैक्सिस होने पर एएनएम की क्या भूमिका रहती है? एनाफिलैक्सिस का सही समय पर इलाज न करने पर ये जानलेवा हो सकता है। अब इसके लक्षण दिखने पर एएनएम को एड्रेनालिन का एक डोज लगाने की अनुमति है। इसलिए सुनिश्चित करें कि टीकाकरण सेशन करते समय आपके पास एनाफिलैक्सिस किट मौजूद हो। एनाफिलैक्सिस किट हमेशा तैयार होना चाहिए और हमें हर 3 महीने में इसे मेडिकल अफसर से एक्सपायरी डेट के लिए प्रमाणित कराना जरूरी होता है। एकदम सही। मैडम, एनाफिलैक्सिस किट में क्या-क्या सामान मौजूद होना चाहिए? अच्छा प्रश्न पूछा पूजा। किट में एड्रेनालिन के 1 ml 1:1000 डाइल्यूशन की 3 एम्प्यूल, 3 1 ml के बिना सुई वाले ट्यूबरक्यूलिन सीरेंज या 3 40 यूनिट्स के बिना सुई वाले इंसुलिन सीरेंज, 3 24G या 25G की 1 इंच लंबी सुइयां और त्वचा साफ करने के लिए रुई मौजूद होनी चाहिए। हमें एड्रेनालिन की एक्सपायरी डेट का अवश्य ध्यान रखना चाहिए। और हाँ, एक जरूरी बात, एड्रेनालिन एपिनेफ्रिन के नाम से भी आता है। इसके अलावा एनाफिलैक्सिस किट में डोज चार्ट या खुराक सारणी, पीएचसी या सीएचसी के मेडिकल अफसर का नाम और फोन नंबर, नजदीकी स्वास्थ्य केंद्र का पता और लोकल एम्बुलेंस का फोन नंबर होना भी जरूरी है। किट में मेडिकल अफसर द्वारा दिया गया प्रमाण पत्र भी होना चाहिए। मैडम जी, अगर सुनिश्चित हो जाए कि बच्चे को एनाफिलैक्सिस है तो क्या करना चाहिए? एनाफिलैक्सिस सुनिश्चित होने का इंतजार ना करें। जैसे ही लक्षण दिखे और आपको जरा सा भी शक हो तो बिना डरे सही मात्रा में एड्रेनालिन का एक डोज लगा दें। अगर एनाफिलैक्सिस ना भी निकला तो एक डोज से बच्चे को कोई नुकसान नहीं होगा, लेकिन अगर एनाफिलैक्सिस हो तो बच्चे की जान बचाने में वो एक डोज बहुत कारगर होगा। बस हमेशा ध्यान रहे कि इसकी सूचना जल्द से जल्द नजदीकी अस्पताल के मेडिकल अफसर को दें
और बच्चे को नजदीकी अस्पताल में भर्ती कराने के लिए एम्बुलेंस की व्यवस्था करें। अगर एम्बुलेंस के आने में देर हो रही हो तो किसी दूसरी गाड़ी में बच्चे को नजदीकी अस्पताल ले जाएं। इसके लिए जरूरी है कि आप नजदीकी अस्पतालों के टेलीफोन नंबर सरकारी प्राथमिक स्वास्थ्य केंद्रों में रखें। मैडम जी, एड्रेनालिन इंजेक्शन लगाने का सही तरीका क्या है, बता दीजिए ना। हाँ बिल्कुल, सबसे पहले शिशु की आयु के हिसाब से डोज चार्ट में एड्रेनालिन डोज की मात्रा देख लें। किट में मौजूद ट्यूबरक्यूलिन सीरिंज 1 ml या 40 यूनिट्स के इंसुलिन सीरिंज पर 1 इंच लंबी 24G या 25G की सुई लगा दें। इसके बाद उचित मात्रा में डोज सीरिंज में भर लें। फिर रुई से जांघ के मध्य भाग के बाहरी हिस्से को साफ करें और 90 डिग्री के कोण पर सीधे मांसपेशियों में इंजेक्शन लगा दें, बिल्कुल वैसे जैसे आप पेंटावेलेंट या डीपीटी का टीका लगाते हैं। एक बात और, अगर बच्चा होश में है तो उसे सीधे लेटाकर उसके पैरों को ऊपर उठाकर रखें ताकि खून का बहाव दिल की तरफ ज्यादा हो, और अगर बच्चा बेहोश है तो उसको एक तरफ करवट पर लेटाकर रखें ताकि अगर बच्चे को उल्टी हो तो वो उसके श्वास नलियों में ना जाए। इसके साथ ही ध्यान रखें, एड्रेनालिन इंजेक्शन लगाने का समय नोट करें, मेडिकल अफसर को रोगी की स्थिति के बारे में बताएं। एड्रेनालिन इंजेक्शन लगने के बाद टीकाकरण कार्ड पर इसका उल्लेख करें। ये सारी बातें समझना बहुत जरूरी है। सभी माता पिता और अभिभावक हम पर भरोसा करते हैं और ये हमारी जिम्मेदारी बनती है कि एनाफिलैक्सिस से किसी की जान ना जाए। क्यों? आप सबको एनाफिलैक्सिस के बारे में सब याद रहेगा ना? हाँ अच्छे से। इन सबको तो याद रहेगा। क्या आपको याद रहेगा? चलिए कुछ जरूरी बातों को फिर से दोहराएं। टीका लगने के बाद बच्चे और अभिभावक को आधा घंटा इंतजार करने को कहें। एनाफिलैक्सिस के हर टीकाकरण सेशन में मौजूद ক্লিয়ার বোঝা গেল? অ্যানাফাইল্যাক্সিস কিটের ইম্পর্টেন্স বোঝা গেল? ঠিক আছে, প্রতিটা ইমিউনাইজেশন সেশনে ট্রাই করো যাতে অ্যানাফাইল্যাক্সিস কিট আর এইএফআই কিট যাতে থাকে, সঙ্গে অ্যানাফাইল্যাক্সিসের যে যে ইকুইপমেন্টগুলো যে যে অ্যাড্রিনালিন সিরিঞ্জ নিডেল এগুলো যাতে থাকে ইমিউনাইজেশন সাইটে, আর এইএফআই ফর্ম। ঠিক আছে, আর এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইমিউনাইজেশন দেওয়ার পরে অ্যাটলিস্ট 30 মিনিটস ইমিউনাইজেশন সাইটে অপেক্ষা করতে লাগে, কারণ সঙ্গে সঙ্গে যদি যায় অ্যানাফাইলাক্সিস রিয়াকশন যদি হয় এটা কিন্তু আমরা ঠিকভাবে অবজার্ভ করতে পারি না। ঠিক আছে, এরপর যদি কোনো সিরিয়াস কমপ্লিকেশন হয় এটা কিন্তু যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে ডিরেক্টলি তার উপরে আসে। ঠিক আছে, আলটিমেটলি এই জিনিসগুলো যারাই ইমিউনাইজেশন সাইটে থাকে ওদের উপর আসে। তো সেফ সাইড অ্যাটলিস্ট 30 মিনিট ওয়েট করতে বলো, যদি কিছু হয় 30 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম হওয়ার চান্স থাকে। ঠিক আছে, অ্যানাফাইলাক্সিস রিয়াকশন হওয়ার সঙ্গে সঙ্গে আমার কোনো কিছু মানে ওয়েট করার দরকার নেই, সঙ্গে সঙ্গে আমার অ্যাড্রিনালিন পুশ করো। ঠিক আছে, এজ গ্রুপ অনুসারে অ্যাড্রিনালিন পুশ করো, সেফ সাইড। ঠিক আছে, বোঝা গেল? অ্যানাফাইলাক্সিস ইনজেকশন যে অ্যাড্রিনালিন ইনজেকশনটা এটা দিলে কোনো সাইড এফেক্ট থাকবে না, যদি না দাও তো কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ। चलो नेक्स्ट क्वेश्चन। क्लियर? तो AFI फुल क्लियर। नेक्स्ट, delay dentition is due to all except
হাইপোথাইরয়েডিজম, রিকেটস, মালনিউট্রিশন, হাইপারক্যালসিমিয়া। এখানে তিনটাই কারেক্ট, একটা রং, যেটা রং এটাই কারেক্ট আনসার। কোনটা? হাইপারথাইরয়েডিজম, রিকেটস, মালনিউট্রিশন, হাইপারক্যালসিমিয়া। সরি, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। তো একটা থাকে হাইপোথাইরয়েডিজম আর একটা থাকে হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম আর একটা থাকে হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের মধ্যে কি কি থাকে? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর একটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম যদি অ্যাড্রিনাল মানে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো টিউমার ফর্মেশন হয় বা কোনো ডিজিজ থাকে, তখন সেটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, আর যদি হাইপোথ্যালামাসের মধ্যে যদি টিএসএস এর মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে বা ক্যান্সার থাকে বা যদি সাপ্রেস হয় টিউমারে, তখন সেটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারিতে মেইনলি T3 আর T4 এর মধ্যে হয় একটা T3 আর একটা T4। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মেইনলি হয় TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি হয়? ট্রাইআয়োডোথাইরোনিন T3 আর T4 কি? টেট্রাআয়োডোথাইরোনিন। এটাই থাইরক্সিন, T3 তে কি হয়? প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে এটা কি হয়? লো। ঠিক আছে, এটাও লো, বাট এটা ঠিক অপোজিট, হাই হয়। ঠিক আছে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের মধ্যে কি হয়? হাইপারথাইরয়েডিজমে হাইপারথাইরয়েডিজমে সেম দুইটা থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে T3 T4 T3 T4 আর এখানে কি? TSS। ঠিক আছে, এখানে কি হয়? ঠিক অপোজিটটা হয়, এখানে ঠিক অপোজিট রিয়াকশন। এখানে কি হয়? ইনক্রিজ হয়, এখানে ইনক্রিজ, এখানে ডিক্রিজ। ঠিক আছে, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, এটা যদি আমি আরেকটু ক্লিয়ার ভাবে দেখাই তখন আরো একটু ক্লিয়ার হবে। প্রাইমারি হাইপো, সেকেন্ডারি হাইপো। ঠিক আছে, আরেকটা আছে হাইপার, প্রাইমারি হাইপার আর একটা সেকেন্ডারি হাইপার। একটা T3 T4 TSS। ঠিক আছে, কি হয় এখানে? এটা হয় লো, এটা লো, এটা হাই। ঠিক আছে, সেকেন্ডারিতে কি হয়? সবগুলো লো। ঠিক আছে, আর প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে হাই হাই লো। ঠিক আছে, সবগুলা হাই। ঠিক আছে, বোঝা গেল? T3 T4 T3 নর্মাল লেভেল কত? T3 নর্মাল রেঞ্জ, T3 ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরক্সিন আরেকটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, আচ্ছা এই যে T3 আর T4 কোন গ্ল্যান্ডের হরমোন? থাইরয়েড গ্ল্যান্ডের। TSS পিটুইটারি। ঠিক আছে, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। T3 কত নর্মাল? 70 to 200 nanogram per dl। T4
4.5 to 11.5 mg. Oh sorry, mcg per dl. এটা কত 0.4 to 4.0 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে ক্যালসিটোনিন, ক্যালসিয়াম, নর্মাল ক্যালসিয়াম লেভেল কত? এই যে লেখা আছে হাইপার ক্যালসিমিয়া, ঠিক আছে। নর্মাল ক্যালসিয়াম লেভেল কত? 9.5 to 10.2 mg per dl। ক্যালসিটোনিন না, ক্যালসিয়াম, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। এখানে লেখা আছে হাইপার ক্যালসিমিয়া, ঠিক আছে। তো নর্মাল কত? 9.5 to 10.2, 10.5 ও কারেক্ট, 10.2 কারেক্ট mg per dl, ঠিক আছে। তো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম মেইনলি এফেক্ট করে, কারণ প্রথমে থাকে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের নিচে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কোনটা? পিটুইটারি। পিটুইটারি দুইটা পার্ট থাকে। এখন যদি কোনো পিটুইটারির মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, এটা কি হয়? প্রাইমারি, ঠিক আছে। আর যদি হাইপোথ্যালামাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় বা পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তখন এটা সেকেন্ডারি হাইপোথ্যালামাস, ঠিক আছে। সেকেন্ডারি হাইপোথ্যালামাস। তো প্রাইমারি একটা থাকে, সেকেন্ডারি একটা থাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা থাইরয়েড গ্ল্যান্ড, মানে এটা T3 T4, T3 আর T4 এর মধ্যে। আর এটা এফেক্ট হয় TSS। TSS মানে কি? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড TSS, থাইরয়েড স্টিমুলেটিং, এটা স্টিমুলেট করে কে? হাইপোথ্যালামাস স্টিমুলেট করে। তো হাইপোথ্যালামাসের মধ্যে যদি কোনো এফেক্ট হয়, এটা সেকেন্ডারি, ঠিক আছে। এটাও সেকেন্ডারি আন্ডারে, বাট প্রাইমারি আন্ডারে থাকে লোয়ার লেভেলে যেটা থাকে, যেমন T3 T4, ঠিক আছে। T3 T4 থাইরয়েড গ্ল্যান্ডের কোনো না কোনো হরমোন স্টিমুলেট করে। তো যে জায়গা থেকে স্টিমুলেশনটা আসে, এই জায়গার মধ্যে যদি প্রবলেম থাকে, এটা প্রাইমারি সেকেন্ডারি লেভেল, ঠিক আছে। আর রুট লেভেলে যেটা থাকে, এটা প্রাইমারি লেভেল, ঠিক আছে। ক্লিয়ার? এটার আনসার কোনটা? ডিলেড ডেন্টিশন ইজ ডিউ টু অল এক্সেপ্ট হাইপোথাইরয়েডিজম, এটা ঠিক আছে। রিকেটস, ঠিক আছে। মালনিউট্রিশন, ঠিক আছে। বাট হাইপার ক্যালসিমিয়াতে ডিলেড ডেন্টিশন হওয়ার চান্স থাকে না, ঠিক আছে। বুঝা গেল? ডিলেড ডেন্টিশন মানে নর্মালি বাচ্চাদের কত 6 মান্থ থেকে 24 to 27 মান্থের মধ্যে টুথ ইরাকশন হয়, ঠিক আছে। তো এর পরে যদি হয়, সাপোজ 2 ইয়ার্স এর পর যদি হয়, তখন এটা কি? ডিলেড ডেন্টিশন, ঠিক আছে। আর আরেকটা আছে আর্লি ডেন্টিশন, ঠিক আছে, যেটা নাটাল টিথ। যদি জন্মের সময় যদি কোনো বাচ্চা যদি দাঁত থাকে, এটা কি? নাটাল টিথ, ঠিক আছে। ওইটাও অ্যাবনর্মালিটি, অ্যাসপেক্সিয়া হওয়ার চান্স থাকে, কারণ যে দাঁতগুলো থাকে খুব লুজ থাকে, অ্যাসপেক্সিয়া হওয়ার চান্স থাকে। ডিলেড ডেন্টিশন হওয়াটা অ্যাবনর্মালিটিস, ঠিক আছে। এখানে লেখা আছে ডিলেড ডেন্টিশন মানে কেন হয়? যদি হাইপোথাইরয়েডিজম হয়, বাচ্চাদের যদি হাইপোথাইরয়েডিজম হয়, ডেন্টিশন মানে 2 বছর পরে আসার সম্ভাবনা আছে। আবার যদি রিকেটস হয়, ঠিক আছে, ভিটামিন ডি, হ্যাঁ, যদি রিকেটস হয়, এটাও সম্ভাবনা আছে। যদি মালনিউট্রিশন হয়, সম্ভাবনা আছে। বাট ক্যালসিয়ামের সঙ্গে, মানে ক্যালসিয়াম যদি এক্সেস থাকে, এটা কিন্তু ডেন্টিশনের সঙ্গে কোনো রিলেটেড না, ঠিক আছে। যদি এটা হাইপো থাকতো, তখন এটা রিজন থাকতো, ঠিক আছে। ক্লিয়ার? এটা আনসার। নেক্সট।